উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী, রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। সাম্য ও স্বাধীনতার আন্তঃসম্পর্ক। প্রশ্ন: সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা কর। উত্তর: ভূমিকা। সাম্য এবং স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের দুটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সাম্য বলতে বোঝায় প্রত্যেক ব্যক্তিকে সমান অধিকার, সমান সুযোগ এবং সমান আইনগত মর্যাদা প্রদান করা। আর স্বাধীনতা হলো সেই অবস্থা যেখানে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কোনো বাধা, দমন বা নিয়ন্ত্রণ ছাড়া নিজের ইচ্ছা অনুযায়ী কাজ ও জীবনযাপন করতে পারে, যতক্ষণ পর্যন্ত অন্যের সমরূপ অধিকার বাধাপ্রাপ্ত না হয়। অর্থাৎ সাম্য বলতে বোঝায় সমান পরিস্থিতি তৈরি করা, এবং স্বাধীনতা বলতে বোঝায় সেই সমান পরিস্থিতিতে অন্যের সমরূপ পরিস্থিতির বিঘ্ন না ঘটে এরকম অবস্থায় নিজের ইচ্ছা প্রকাশের, নিজের সম্পূর্ণ ইচ্ছা প্রকাশের ক্ষমতা। অনেক ক্ষেত্রে এই সাম্য এবং স্বাধীনতা একে অপরের পরিপূরক হলেও কিছু পরিস্থিতিতে তারা একে অপরের পরিপন্থী রূপে আত্মপ্রকাশ করে। রাজনৈতিক চিন্তাবিদরা দীর্ঘদিন ধরে এই দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেছেন। এখানে তাদের মতামতের আলোকে সাম্য ও স্বাধীনতার সম্পর্কটি ব্যাখ্যা করা হলো। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সাম্য ও স্বাধীনতার সম্পর্কের বিষয়টি আলোচনা করা যেতে পারে। যেমন পয়েন্ট নাম্বার 1, সাম্য স্বাধীনতার পূর্বশর্ত। অর্থাৎ স্বাধীনতা পেতে গেলে সাম্য অবশ্যই থাকতেই হবে। সমাজে সাম্য থাকলেই প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব। সম্পদ, সুযোগ এবং অধিকারের সাম্য বা সমান বন্টন না করা হলে কিছু ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা বঞ্চিত হতে পারে এবং তাদের স্বাধীনতা সম্পূর্ণরূপে প্রয়োগ করতে অক্ষম হতে পারে। তাই সাম্য ব্যতীত স্বাধীনতার অস্তিত্ব কল্পনা করা যায় না। অর্থাৎ বলা হচ্ছে যে যদি কোনো পরিবেশে বা কোনো দেশে সাম্য না থাকে, তাহলে যতই কারোর স্বাধীনতা থাকুক না কেন, যারা উচ্চ স্তরের হিসেবে বিবেচিত ওই সমাজে, তারা কখনোই নিম্ন স্তরের লোকেদের সেই স্বাধীনতাটা উপভোগ করতে দেবে না। যেমন আজকে যদি এরকম একটা পরিস্থিতি কল্পনা করা যায় যেখানে রাজা এবং প্রজার মধ্যে বিভেদ করা হয়, তাহলে প্রজা এমন একটা ক্ষেত্রে ধরো নিজের স্বাধীনতা বিঘ্ন হয়েছে বলে কমপ্লেন করতে গেল, যেখানে রাজা নিজেই তার স্বাধীনতাতে হস্তক্ষেপ করেছে। অর্থাৎ রাজা যদি প্রজার স্বাধীনতায় হস্তক্ষেপ করে, প্রজা যদি রাজার সমকক্ষ না হয়, তাহলে প্রজা রাজার বিরুদ্ধে কমপ্লেন করবে কি করে, বা সেই স্বাধীনতা যে ক্ষুণ্ণ হয়েছে সেটা বলবে কাকে গিয়ে, বা সেই স্বাধীনতাটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে কীভাবে? সম্ভব নয় সেটা। যদি সমাজে দুটো স্তর থাকে, উচ্চ স্তরের ব্যক্তিদের সামনে নিম্ন স্তরের ব্যক্তিরা নিজেদের কোনোভাবেই স্বাধীনতা প্রকাশ করতে পারে না বা স্বাধীনতার সংরক্ষণ করতে পারে না। যদি উচ্চ স্তরের ব্যক্তিরা নিম্ন স্তরের ব্যক্তিদের স্বাধীনতা ক্ষুণ্ণ করে, তাহলে তারা কোনোভাবেই সেই স্বাধীনতা আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে না। তাই বলা হয় যে সাম্যের পরিস্থিতি না থাকলে স্বাধীনতার পরিস্থিতি কোনোদিন গঠিতই হতে পারে না। কারণ সাম্য না থাকলে এক শ্রেণীর লোক সম্পদ, সুযোগ এবং অধিকারকে কুক্ষিগত করে রাখবে এবং অপর শ্রেণীর লোককে সেগুলি ভোগ করতে দেবে না, এবং অপর শ্রেণীর লোকও সেই স্বাধীনতাগুলোকে অর্জন করার জন্য বা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। এখানে কয়েকটা উদাহরণের সাহায্যে, বা বলতে গেলে জীবনের কয়েকটা দিক থেকে এক একটা করে উদাহরণ নিয়ে বিষয়টাকে বোঝানো হয়েছে। যেমন রাজনৈতিক সাম্য রাজনৈতিক স্বাধীনতার পরিপূরক। রাজনৈতিক সাম্যই রাজনৈতিক স্বাধীনতা প্রকাশের ভিত্তি। সকল নাগরিকের সমান ভোটাধিকার বা সাম্য নিশ্চিত হলেই তারা নিজেদের পছন্দ অনুযায়ী সরকার গঠনের স্বাধীনতা পায়। অর্থাৎ প্রত্যেকের যদি একটি করে ভোটাধিকার না থাকে, তাহলে তারা নিজের পছন্দের সরকার গঠন করতে পারবে না। এখানেই যদি সমাজে দুটো স্তর থাকতো, এক স্তরের লোকের দুটো ভোট দেওয়ার অধিকার আছে আর এক স্তরের লোকের একটা ভোট দেওয়ার অধিকার আছে, তাহলেই কোনোদিন সাম্যের ভিত্তিতে রাজনৈতিক অধিকারের বন্টন হতো না। আর সেই পরিস্থিতিতে
যাদের একটা করে ভোটাধিকার আছে তারা কোনো দিনই নিজের পছন্দের সরকার গঠনের স্বাধীনতা লাভ করতে পারতো না। কাজেই সাম্য, রাজনৈতিক ক্ষেত্রে ভোটাধিকারের সাম্য নিশ্চিত হলে তবেই সরকার গঠনের স্বাধীনতাটাও নিশ্চয়তা পায়। সেকেন্ড এক্সাম্পল, আইনগত সাম্য আইনগত স্বাধীনতার সহায়ক। আইনগত সাম্য প্রতিষ্ঠার মাধ্যমেই প্রত্যেকের আইনগত স্বাধীনতার সুরক্ষা সম্ভব। প্রত্যেক নাগরিক আইন ও বিচার ব্যবস্থার সামনে সমান হলেই কেবলমাত্র তাদের স্বাধীনতা যথার্থভাবে উপভোগ ও সংরক্ষণ করতে পারে। যে উদাহরণটা এক্ষুনি বললাম, যে যদি সমাজ দুটো স্তরে বিভক্ত থাকে তাহলে উচ্চ স্তরের ব্যক্তিরা নিম্ন স্তরের ব্যক্তিদের আইনগত মর্যাদা ক্ষুণ্ণ করলে সেই নিম্ন স্তরের ব্যক্তিরা কিভাবে নিজের আইনগত মর্যাদা প্রতিষ্ঠা করবে? সম্ভব নয় সেটা। তার জন্যই বলা হয় যে আইনগত সাম্য রয়েছে বলেই, অর্থাৎ আইনের চোখে এবং বিচার ব্যবস্থার চোখে প্রত্যেক নাগরিক সমান বলেই কেবলমাত্র প্রত্যেকে নিজেদের স্বাধীনতা যথার্থভাবে উপভোগ করতে পারে এবং কেউ সেই স্বাধীনতা ক্ষুণ্ণ করতে চাইলে সেই স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, এইভাবে স্বাধীনতাকে সংরক্ষণও করতে পারে। থার্ড এক্সাম্পল, সামাজিক সাম্য সামাজিক স্বাধীনতা রক্ষা করে। প্রত্যেককে সমান সামাজিক সত্তারূপে সমান মর্যাদা প্রদান করলেই কেবলমাত্র প্রত্যেকে নিজেদের সামাজিক স্বাধীনতা উপভোগ করতে পারবে। অর্থাৎ সমাজের চোখেও যেমন আইনের চোখে সবাই সমান, ঠিক সেরকমই সমাজের চোখেও যতক্ষণ না সবাই সমান হবে ততক্ষণ প্রত্যেকে সমান স্বাধীনতা ভোগ করতে পারবে না। যেমন প্রত্যেকের ধর্মকে সমান মর্যাদা প্রদান করলেই কেবলমাত্র প্রত্যেকে ধর্মাচরণের উপযুক্ত স্বাধীনতা লাভ করতে সক্ষম হবে। অর্থাৎ আমরা ধর্মনিরপেক্ষ সমাজ হিসেবে প্রত্যেককে ধর্মাচরণের ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করতে চাইলে আমাদের প্রথমেই ধর্মনিরপেক্ষতার সাম্য প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের চোখে সব ধর্ম যখন সমান হবে তখনই কেবলমাত্র সব ধর্মের আচরণগুলো করার স্বাধীনতা সমাজের প্রত্যেকে ভালোভাবে উপভোগ করতে পারবে। ফোর্থ এক্সাম্পল, অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার সহায়ক। অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধার অবস্থিতি অর্থনৈতিক স্বাধীনতা ভোগের পরিবেশ তৈরি করে। যেমন দেশের যে কোনো অংশের যে কোনো ধরনের আইনসঙ্গত কাজ বা ব্যবসা করার অধিকার প্রত্যেকের রয়েছে। এই সমান অধিকারের ফলেই প্রত্যেকে যথাযোগ্য অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করতে পারে। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে অর্থনৈতিক স্বাধীনতা বলতে বা অর্থনৈতিক সাম্য বলতে শুধুমাত্র অর্থনৈতিক সুযোগ সুবিধা বন্টনের সাম্যের কথা বলা হয়েছে, সম্পদের সমান বন্টনের কথা নয়। আমরা জানি আমাদের দেশে যে কোনো অংশে যে কোনো ব্যক্তি যে কোনো আইনসঙ্গত কাজ করতে পারে। অর্থাৎ তোমার ধরো এই জায়গায় ভালো লাগছে না, তোমার ধরো গুজরাটে গিয়ে লবণের ব্যবসা করতে হবে, সেক্ষেত্রে তুমি ইজিলি চলে যেতে পারো। বা তোমার ধরো ব্যাঙ্গালোরে গিয়ে কম্পিউটার রিলেটেড কোনো ব্যবসা করতে হবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত কোনো কাজ করতে হবে, তুমি সেটা করতে পারো। যতক্ষণ তুমি আইনসঙ্গত কাজ করছো ততক্ষণ সেই কাজে কেউ তোমাকে বাধা দেবে না এবং সেই কাজ করার সুযোগ সুবিধা প্রত্যেকে যতটা পাবে তুমিও ততটাই পাবে। এরকম কখনোই করা হয় না যে না অন্য কেউ করলে কোনো একটা পার্টিকুলার বিজনেস অন্য কেউ করলে সে কম ট্যাক্স দিচ্ছে আর তুমি করলে তুমি বেশি ট্যাক্স দিচ্ছ, এটা কখনোই করা হয় না। তুমি সুযোগ সুবিধা অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধার সাম্য পাও। তার জন্যই তুমি নিজের ইচ্ছামতো অর্থনৈতিক প্রফেশন চয়েস করতে পারো বা নিজের ইচ্ছামতো অর্থনৈতিক স্বাধীনতা পেতে পারো। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে অর্থনৈতিক স্বাধীনতা বলতে বা অর্থনৈতিক সাম্য বলতে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ সুবিধার সাম্যের কথা বলা হয়। যেমন ট্যাক্সের ক্ষেত্রে বা অন্যান্য ফেসিলিটির ক্ষেত্রে যে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে তুমিও সেই রাস্তা দিয়েই নিজের পণ্য নিয়ে যেতে পারো। এই ধরনের ফেসিলিটির ক্ষেত্রে তুমি সমান সুযোগ সুবিধা দাবি করতে পারো। এই সাম্যটা রয়েছে বলেই তুমি অর্থনৈতিক ক্ষেত্রে সমান স্বাধীনতাও পাচ্ছ। কিন্তু এটা কোনো দিনই সম্পদের সমান স্বাধীনতা হবে না। যেমন ধরো আজকে টাটা বিড়লা বা আম্বানিদের যতটা টাকা, সেই টাকাটাকে বন্টন করে তোমাদের সবাইকে সমান অর্থনৈতিকভাবে সমান সক্ষম করা হয় না। অর্থাৎ
অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ সুবিধাটা সমান থাকতে পারে, কিন্তু সম্পদ যেটা অর্জিত হয়ে যাবে সেই সম্পদের সমান বন্টনটা হবে না। এক্ষেত্রেই মার্ক্সবাদ এবং উদারনৈতিক মতবাদের মধ্যে ডিফারেন্স লক্ষ্য করা যায়। মার্ক্সবাদীরা বলছেন যে সমাজে যে সম্পদ রয়েছে, সেই সম্পদ জমি হোক বা অন্য কোনো ধরনের এনার্জি ফেসিলিটি হোক বা কৃষিজাত পণ্য হোক, এই যে সমস্ত জিনিস উৎপাদনের যে উপকরণ, যেমন কৃষিজাত পণ্য উৎপাদন করতে গেলে তোমার লাগে জমি মেন, কোনো শিল্পজাত পণ্য উৎপাদন করতে গেলে তোমার লাগে কারখানা, সেই কারখানায় অবস্থিত যন্ত্রপাতি এবং রাস্তাঘাট যেগুলো সেই কারখানায় জিনিসপত্র সরবরাহ করবে সেগুলো। বিজনেস করতে গেলেও তোমার রাস্তাঘাট ইত্যাদির ফেসিলিটি লাগে বা পরিবহনের ফেসিলিটি লাগে। এই জিনিসগুলো মার্ক্সবাদীদের মতে এগুলো সামাজিক জিনিস, তাই সমাজে সমানভাবে বণ্টিত হতে হবে। অর্থাৎ কেউ বেশি জমির অধিকারী হতে পারবে না, সব জমি হবে সরকারের এবং সবাই নিজের পরিশ্রম দিয়ে পারিশ্রমিক পাবে এবং যা এই উৎপাদনের ফলে যে লাভটা হবে সেই লাভটাও সবার মধ্যে সমানভাবে বণ্টিত হবে। এটাকে বলা হয় অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য বা সম্পদের পুনর্বন্টন বা সম্পদের সমান বন্টন। কিন্তু উদারনীতিবাদীরা বলতে চান যে যদি এইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য আনা হয় বা সম্পদের বন্টন করা হয় সমানভাবে, তাহলে মানুষ কর্ম উদ্দীপনা হারিয়ে ফেলবে। অর্থাৎ লোকে বেশি কাজ করবে কেন, লোকে ভালো বিজনেস করবে কেন, যখন জানে যে সে বিজনেস করেও যে টাকা অর্জন করবে বা উপার্জন করবে তার যে কর্মচারী আছে সেও একই পরিমাণ ফেসিলিটি পাবে বা একই পরিমাণ টাকা অর্জন করতে পারবে, তাহলে সে এক্সট্রা পরিশ্রমটা করবেই কেন? সেক্ষেত্রে উদারনীতিবাদীদের মতে যে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পদের সমান বন্টন করা হলে মানুষ কর্ম উদ্দীপনা হারিয়ে ফেলবে, ফলে সমাজটা প্রোগ্রেসিভ বা উন্নয়নমূলক হতে পারবে না, সমাজ পিছিয়ে পড়বে। তাই তারা অর্থনৈতিক সাম্য বলতে শুধুমাত্র অর্থনৈতিক সুযোগ সুবিধা বন্টনের সাম্যের কথা বলেন, সম্পদের সমান বন্টনের সাম্যের কথা বলেন না। পরবর্তী পয়েন্ট, সাম্য স্বাধীনতা বৃদ্ধির উপায়। কেউ কেউ যুক্তি দেন যে সাম্যের প্রসার আসলে ব্যক্তি স্বাধীনতা বৃদ্ধি করতে পারে। তারা বিশ্বাস করেন যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য হ্রাস করার মাধ্যমে ব্যক্তিরা তার স্বাধীনতা প্রয়োগ এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য আরও সুযোগ পাবে। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরো যদি অর্থের দিক থেকে, যেটা আমি এতক্ষণ বললাম যে মার্ক্সবাদীরা বলেছেন যে সম্পদেরও সমান বন্টন দরকার, না হয় কেউই স্বাধীনতা উপভোগ করতে পারবে না। যদি তুমি সেটাই ভাবো যে আজকের দিনে দাঁড়িয়ে কোনো একজন স্টুডেন্ট তোমার থেকে বেটার টিচার পাচ্ছে, তোমার থেকে বেটার বই খাতা পাচ্ছে বা কম্পিউটার বা আরও যা যা ফেসিলিটি দরকার সেই ফেসিলিটিগুলো বেটার পাচ্ছে। তুমি ধরো বাড়ি থেকে হেঁটে স্কুল বা কলেজ যাও, 8 ঘন্টার মতো ডিস্টেন্স, সেই 8 ঘন্টা তোমার নষ্ট হয়, তার জায়গায় কেউ 5 মিনিটেই নিজের গাড়ি করে চলে আসতে পারছে, তার সময়টাও বাঁচে। এই পুরো ফেসিলিটিটা যখন সে পাচ্ছে তখন অটোমেটিক্যালি তার স্বাধীনতাটাও বেড়ে যাচ্ছে, তার ক্ষমতাটাও বেড়ে যাচ্ছে। তাই বলা হয় যে অর্থনৈতিক বৈষম্য বা সামাজিক বৈষম্য হ্রাস করার মাধ্যমে ব্যক্তিরা তার স্বাধীনতাটাকে আরও ভালোভাবে প্রয়োগ করতে পারে। মানে যে অতটা টাইম বাঁচাচ্ছে সে যত ভালোভাবে কম্পিট করতে পারবে, তুমি ওই টাইমটা বাঁচালে যতটা ভালো কম্পিট করতে পারতে তার থেকে কম কম্পিট করতে পারবে। ফলে বোঝাই যাচ্ছে না যে একই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের দুজনের মধ্যে ভালো স্টুডেন্টটা কে। তাই বলা হয় যে যারা এই ফেসিলিটিগুলো পায় না তারা তাদের স্বাধীনতাকে পরিপূর্ণরূপে প্রয়োগ করতে পারে না বা তারা তাদের ক্ষমতাকে পরিপূর্ণরূপে প্রয়োগ করতে পারে না, তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য সুযোগটা অনেক কম পায়। তাই বলা হয় যে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করার মাধ্যমে ব্যক্তিরা তাদের স্বাধীনতা প্রয়োগ করার এবং লক্ষ্য অর্জন করার আরও বেশি করে সুযোগ পাবে। যেমন
যখন সকল ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সমান মতামত এবং প্রভাব থাকে তখন মত প্রকাশের স্বাধীনতা বৃদ্ধি করে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা নিশ্চিত করে। যেমন আজকের দিনে যদি তোমার এবং প্রধানমন্ত্রীর দুজনেরই মতামত সমান হতো, তাহলে প্রতিটা মিটিংয়ের ক্ষেত্রে তুমিও নিজের একটা মতামত রাখতে পারতে যে কোনো টপিকের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে হয়তো এরকম কোনো টপিকও লোকের সামনে আসতে পারতো যেটা তারা ভেবেই দেখেনি। হয়তো তোমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা ছিল, হয়তো তুমি বেশি ভেবেছো, বা তার জন্য, বা তোমার মধ্যে ট্যালেন্ট বেশি, তার জন্য সেই মতটাও বিবেচনার অন্তর্ভুক্ত হলো। তাই যখন সবার মতামত সমান হবে তখন মত প্রকাশের স্বাধীনতাও বেড়ে যায় এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে সেই বিষয়টাকে বিবেচনা করার একটা পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ তোমার মতামতের সমান গুরুত্ব থাকলে তবেই তোমার মত প্রকাশের স্বাধীনতা বাড়ে। তাই বলা যায় সাম্য অনেক সময় স্বাধীনতা বৃদ্ধি করে। পয়েন্ট নাম্বার 3, অতিরিক্ত সাম্য স্বাধীনতাকে সীমিত করতে পারে। সাম্য অর্জনের প্রচেষ্টায় প্রযুক্ত সরকারি হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ প্রায়শই ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে সীমিত করতে পারে। দেখো, সমাজের মধ্যে যে কোনো অধিকার এমনি এমনি তো প্রতিষ্ঠিত হতে পারে না, বা যে কোনো সাম্য এমনি এমনি তো আসতে পারে না। তার জন্য টোটাল একটা সিস্টেম কাজ করে। সেই সিস্টেমটাই হচ্ছে সরকারি সিস্টেম। এই সরকারি হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণের যে সিস্টেম, এই সিস্টেমটাই সাম্য আনে। কোনো ব্যক্তি অতিরিক্ত স্বাধীনতা পেয়ে গেলে বা কোনো ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তির একটা অসাম্য বা বৈষম্য তৈরি হলে সেই বৈষম্যটাকে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা সরকার বিভিন্ন নীতির মাধ্যমে করে থাকে। তাই যখন রাষ্ট্র জোর করে সম্পদ বা সুযোগ সুবিধার সাম্য আনতে চায়, রাষ্ট্র তখন ব্যক্তির সম্পত্তির অধিকার, বাজারের স্বাধীনতা এবং ব্যক্তিগত প্রচেষ্টার ফলাফল উপভোগ করার অধিকারকে বাধাগ্রস্ত করতে পারে। অর্থাৎ সরকার যখন জোর করে সম্পদ বা সুযোগ সুবিধার সাম্য আনতে চায়, তখন যারা উচ্চ স্তরে রয়েছে বা যারা সাম্যের দিক থেকে বেটার পজিশানে রয়েছে তাদের স্বাধীনতাকে সরকার অটোমেটিক্যালি ক্ষুণ্ণ করে। ক্ষুণ্ণ না করলে তো কোনোভাবেই দুটো ব্যালেন্স হবে না, তার জন্য তাদের স্বাধীনতাটা ক্ষুণ্ণ হতে পারে। কয়েকটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝা যেতে পারে। যেমন ভারতের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির পরীক্ষায় পশ্চাৎপদ বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণের কারণে সাধারণ ক্যাটাগরির মেধাবী ছাত্ররা উচ্চ নম্বর পেলেও সুযোগ পায় না, যা তাদের শিক্ষাক্ষেত্রে ন্যায্য প্রতিযোগিতার স্বাধীনতায় বাধা দেয়। আমরা জানি ভারতবর্ষে সংখ্যালঘুদের বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের অর্থাৎ SC STদের, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের সংরক্ষণে একটা ব্যবস্থা রয়েছে। ব্যবস্থাটা কেন রয়েছে? কারণ দীর্ঘদিন ধরে তাদের ওপর কোনোভাবে অত্যাচার হয়েছিল বলে মনে করা হয় এবং তার ফলে তারা ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। তাদের পূর্ববর্তী জেনারেশনটা অনেকটাই পিছিয়ে আছে। তাই তাদের যে নেক্সট জেনারেশন বা আমাদের তৎকালীন জেনারেশন যেটা বলছো, আমাদের সমসাময়িক যে তাদের জেনারেশন, তারা আমাদের সঙ্গে কম্পিট করতে গেলে অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। তাই তাদের ক্ষেত্রে কম্পিটিশনটা একটু ইজি করার জন্য আমাদের সরকার তাদের কিছু সিট সংরক্ষণের ব্যবস্থা করেছে, যাতে তারাও ওই পুরনো যা পরিস্থিতি ছিল যেগুলো তাদের পিছনের দিকে টানতো, সেই পরিস্থিতিগুলোর সঙ্গে লড়াই করে একটু সহজভাবে এগোতে পারে। এবার এই রকম করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এরকম হয় যে যারা উচ্চবর্গের বা যারা পশ্চাৎপদ শ্রেণীর নয়, তাদের ন্যায্য প্রতিযোগিতার স্বাধীনতায় বাধা আসে এর ফলে। অর্থাৎ দুজন মেধাবী ছাত্র, একজন শিডিউল কাস্ট এবং একজন শিডিউল কাস্ট নয়। যে শিডিউল কাস্ট, সে ধরো 50 নম্বর পেয়ে সিটটা সংরক্ষণ করতে পারলো বা সিটটা পেয়ে গেল, কিন্তু যে শিডিউল কাস্ট নয় তার ক্ষেত্রে এই সিটের নাম্বারটা হলো, সিটের জন্য মিনিমাম নাম্বারটা হলো 64। ফলে তার ন্যায্য প্রতিযোগিতায় বা সমান প্রতিযোগিতার ক্ষেত্রে সে বাধাপ্রাপ্ত হলো। তার স্বাধীনতাটা, ন্যায্য প্রতিযোগিতা করার স্বাধীনতাটা তার বাধাপ্রাপ্ত হলো। কিন্তু এর ফলে আগের জেনারেশন থেকে বা বহুদিন থেকে চলে আসা
তার পরিবার এবং সেই শিডিউল কাস্টের পরিবারের মধ্যে যে বৈষম্যটা ছিল সেই বৈষম্যটা একটু হলেও দূর হওয়ার পরিস্থিতি তৈরি হলো। তাই বলা যেতে পারে যে এইভাবে সংরক্ষণের ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ন্যায্য প্রতিযোগিতার স্বাধীনতাকে বাধা দেয়। একইভাবে আইনসভায় সংখ্যালঘু ও পশ্চাৎপদ গোষ্ঠীদের জন্য আসন সংরক্ষণ সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি নির্বাচনের স্বাধীনতাকে সীমিত করে। আমরা জানি আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় কিছু আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত, কিছু নির্বাচনী ক্ষেত্র সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। সেই সমস্ত ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠরা যদি নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায় সেক্ষেত্রে তাদের স্বাধীনতাটা সীমিত হয়, যাতে সংখ্যালঘুরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে বা নিজেদের রিপ্রেজেন্টেশন আইনসভায় করতে পারে তার জন্য। এইভাবে রাজনৈতিক ক্ষেত্রেও সংরক্ষণের ব্যবস্থা রাজনৈতিক স্বাধীনতাকে, সংখ্যাগরিষ্ঠদের রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করে। আবার স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে উচ্চ আয়ের ব্যক্তিদের বেশি কর দিতে হয়, যা অর্থনৈতিক সমতা আনতে সাহায্য করে, তবে এটি ধনী ব্যক্তিদের আয় ও সম্পদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের স্বাধীনতাকে সীমিত করে। অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে এরকম নিয়ম আছে, যারা বেশি ইনকাম করে তাদের বেশি ট্যাক্স দিতে হয় এবং যারা কম ইনকাম করে তাদের কম ট্যাক্স দিতে হয়। এক্ষেত্রে যারা কম ইনকাম করে এবং যারা বেশি ইনকাম করে তাদের মধ্যে আয়ের বৈষম্য দূরীভূত হয় এবং তারা অনেকটাই সমান জায়গায় অবস্থান করতে পারে অর্থনৈতিক স্ট্যান্ডার্ডের দিক থেকে। কিন্তু এর ফলে যারা নিজে পরিশ্রম করে বেশি ইনকাম করলো তাদের আয় এবং সম্পদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের, অর্থাৎ নিজের সম্পদকে নিজে নিয়ন্ত্রণ করব, সেই স্বাধীনতাটা সীমিত হয়। কিন্তু সমাজে খানিকটা হলেও অর্থনৈতিক সাম্য আসে। আবার ফ্রান্সের কিছু স্কুলে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। হিজাব মুসলিমদের এক ধরনের পোশাক, মাথার আবরণ, কারণ সরকার মনে করে এটি ধর্মনিরপেক্ষতার স্বাধীনতা রক্ষা করে। তবে এতে মুসলিম মেয়েদের পোশাক পরার স্বাধীনতা সীমিত হয়। অর্থাৎ তোমাদের স্কুলে যেরকম ড্রেস কোড আছে, স্কুলে সবাইকে সমান ড্রেস পরে আসতে হয়। এতে যদি তুমি ভাবো যে এখানে একটা ড্রেস কোড আছে বলে কেন স্কুলে এই ড্রেস কোডটা করা হয়েছে, যাতে সব স্টুডেন্ট সমান লাগে, কিন্তু এক্ষেত্রে তোমার পোশাক পরার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। তাই বলা যেতে পারে সব ক্ষেত্রে সাম্য আনার প্রচেষ্টা অনেক ক্ষেত্রে অনেকেরই স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে বিবেচিত হতেই পারে। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক জোর করে কোনো নিয়মের মাধ্যমে প্রযুক্ত সাম্য বা সাম্য তৈরির প্রচেষ্টা যারা উচ্চ স্তরে রয়েছে তাদের স্বাধীনতাকে বিনষ্ট করে বা সীমিত করে। বিনষ্ট যদিও না বলা যায়, সীমিত করে। পয়েন্ট নাম্বার 4, অতিরিক্ত স্বাধীনতা বৈষম্য সৃষ্টি করতে পারে। প্রত্যেকের স্বাধীনতা অপরের সমান স্বাধীনতার দ্বারা সীমাবদ্ধ। যেমন কেউ যদি বিদ্বেষমূলক মন্তব্য করে তাহলে এটি তার মত প্রকাশের স্বাধীনতা হলেও সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে, তাই যেটা সামাজিক সাম্যের পরিপন্থী। অর্থাৎ স্বাধীনতা আছে বলে যা খুশি করা যায় না, অন্যের সমান স্বাধীনতার দ্বারাও নিজের স্বাধীনতাকে সীমাবদ্ধ করতেই হয়। মানে তোমার মত প্রকাশের স্বাধীনতা আছে বলে তুমি যা খুশি বললে সেটা কখনোই সম্ভব নয়, কারণ তাতে অন্যের মানহানি হতে পারে বা সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যেটা সামাজিক সাম্যের পরিপন্থী। অর্থাৎ তোমার যতটা স্বাধীনতা আছে এই স্বাধীনতা বিষয়েও একটা সাম্য রাখা হয় সমাজে, মানে সমাজে প্রত্যেকের সমান স্বাধীনতা রয়েছে, তার জন্যই প্রত্যেকে নিজের স্বাধীনতাটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে। যদি অতিরিক্ত স্বাধীনতা কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সামাজিক বৈষম্যের কারণ হয়ে যাবে। সম্পূর্ণ স্বাধীনতা বা সম্পূর্ণ সাম্য কখনোই কাম্য নয়। অবাধ ও সীমাহীন স্বাধীনতা সমাজে বৈষম্য সৃষ্টি করতে পারে। সেই বৈষম্যের প্রভাবে জনমানসে সৃষ্ট অসন্তোষ ও ক্ষোভ পরবর্তীকালে সমাজকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করে তোলে এবং সামাজিক সংহতিও নষ্ট করতে পারে। ফর এক্সাম্পল,
যদি এরকম হয় যে কোনো দেশে বড়লোকরা বড়লোক হয়ে যাচ্ছে এবং গরিবরা গরিবই থেকে যাচ্ছে, যেটা আমি এক্ষুনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর উদাহরণ দিলাম, যারা বেশি ইনকাম করে তারা অতিরিক্ত ইনকাম করে করে অনেক বড়লোক হয়ে গেল, এবং যারা কম ইনকাম করে তারা তাদের থেকে অনেক বেশি গরিব হয়ে গেল। যদি এরকম একটা আর্থিক বৈষম্য কোনো সমাজের মধ্যে তৈরি হয়, তাহলে এই যারা গরিব তাদের মধ্যে একটা ক্ষোভ জমা হতে থাকবে, যে তারা এটাই বলতে থাকবে যে আমরা বিজনেস করব কী করে, বিজনেস করার জন্য যে পুঁজিটা লাগে সেই পুঁজিটা তো আমাদের নেই, তাহলে আমরা এগোবোই কী করে। তার মানে এই সমাজের ব্যবস্থাটা ঠিক নেই। এটা সাম্যপূর্ণ, এটা স্বাধীনতাপূর্ণ হলেও এটা ন্যায্য ব্যবস্থা নয়। এই যে তারা ন্যায্য ব্যবহারটা পাচ্ছে না, এর জন্য যে ক্ষোভ বা অসন্তোষ তাদের মনে তৈরি হয়েছে, সেই ক্ষোভ বা অসন্তোষ থেকে তারা ক্রিমিনাল হয়ে যেতে পারে, এই বড়লোকদের খুন করার পেছনে দৌড়াতে পারে, বা সমাজে একটা আনঅথরাইজড বিপ্লব তৈরি করতে পারে। তাই জনমানুষের সৃষ্ট ক্ষোভ এবং অসন্তোষ পরবর্তীকালে সমাজকে অস্থিতিশীল করে দিতে পারে এবং বিশৃঙ্খল করে সামাজিক সংহতিটাকেই নষ্ট করে দিতে পারে। আবার সম্পূর্ণ সাম্য কর্ম উদ্দীপনার অভাব তৈরি করতে পারে, যা সমাজকে অনগ্রসর করে তুলতে পারে। এটা আমি আগেও ডিসকাস করেছি যে যদি সম্পূর্ণ সাম্য হয়, যদি একজন বেশি পরিশ্রম করলে বেশি ইনকাম হবে তার, বা তার স্ট্যান্ডার্ড জীবন হবে, তার জীবন আরও বেটার হবে, এটা যদি না হয়, যদি এরকম হয় আমিও যতটা পরিশ্রম করব, যে কম পরিশ্রম করবে সেও একই ধরনের লাইফস্টাইল বাঁচতে পারছে, তাহলে কর্ম উদ্দীপনার অভাব হয়, আমি বা বেশি পরিশ্রম করতে যাব কেন? তখন কেউই আর এগোতে চাইবে না, ফলে সমাজটা টোটালের দিক থেকে অনগ্রসর হয়ে যাবে। মানে কোনো সায়েন্টিস্ট যদি ভাবে যে আমি আবিষ্কার করেই বা কী করব, আবিষ্কার না করেও যারা খাচ্ছে পড়ছে তারাও যা টাকা পাচ্ছে, আমিও তো তাই টাকা পাচ্ছি, আবিষ্কার করাই ছেড়ে দিই, তাহলে সমাজ এগোবে কী করে? তাই কর্ম উদ্দীপনার অভাব তৈরি হবে এবং এটা সমাজকে অনগ্রসর করে দেবে, যদি অতিরিক্ত সাম্য বা যদি সম্পূর্ণ সাম্য কোনো সমাজে প্রতিষ্ঠা করা হয়। তাহলে যখন ব্যক্তিরা বুঝতে পারে যে তাদের সাথে ন্যায্য আচরণ করা হচ্ছে এবং তাদের সমান সুযোগ ও পর্যাপ্ত স্বাধীনতা রয়েছে, অর্থাৎ সাম্যও পুরো নয়, স্বাধীনতাও পুরো নয়, সুযোগ পুরো, সম্পদের বন্টন সমান নয়, সুযোগের বন্টনটা সমান রয়েছে, এবং অবাধ স্বাধীনতা নয়, পর্যাপ্ত স্বাধীনতা রয়েছে, যতটা স্বাধীনতা প্রয়োজন নিজের বিকাশ করার জন্য ততটাই স্বাধীনতা রয়েছে, তখন তার সামাজিক উত্তেজনা এবং দ্বন্দ্ব হ্রাস করে। অর্থাৎ কারুর মনে ক্ষোভ থাকে না যে ও সুযোগ পাচ্ছে আমি পাচ্ছি না, বা ও পর্যাপ্ত স্বাধীনতা পাচ্ছে আমি পাচ্ছি না। এটা এই ক্ষোভ বা অসন্তোষটা তাদের মধ্যে তৈরি হয় না, সেটা হ্রাস হয় এবং সুষ্ঠু সমাজ গড়ে উঠতে পারে। তাই রাষ্ট্রের কর্তব্য হলো সাম্য ও স্বাধীনতার ভারসাম্য রক্ষা করে একটি ন্যায়সঙ্গত, সুষ্ঠু ও স্থিতিশীল সমাজ গঠন করা। তাই রাষ্ট্রের উচিত একটা ব্যালেন্স সিস্টেম তৈরি করা, যেখানে কিছুটা সাম্য দেওয়া হবে, বৈষম্য কিছুটা দূর করা হবে, সম্পূর্ণরূপে নয়, কিছুটা দূর করা হবে, যাতে ব্যক্তির মধ্যে কর্ম উদ্দীপনার অভাবও তৈরি না হয়। আবার একেবারে বৈষম্যমূলক সমাজও তৈরি করা হবে না, যাতে সমাজে ক্ষোভ বা অসন্তোষ তৈরি না হয়। এই দুটোর মধ্যে ব্যালেন্স রক্ষা করে চলাটাই বা ন্যায্য ব্যবস্থা তৈরি করাটাই হলো সরকারের কাজ। রাজনৈতিক ধারণা হিসেবে সাম্য ও স্বাধীনতার সম্পর্কের বিবর্তন। এই সাম্য ও স্বাধীনতার সম্পর্কটা কেমন, এটা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্ব এক এক সময় এক একটা কনক্লুশন দিয়েছে। এক এক সময় সাম্য ও স্বাধীনতার সম্পর্কের স্বরূপ সম্পর্কে এক এক ধরনের মতামত বেশি প্রচলিত হয়েছে। যেমন পয়েন্ট নাম্বার 1, প্রাচীন ও মধ্যযুগে সাম্য ও স্বাধীনতার সম্পর্কের স্বরূপ। প্রাচীন ও মধ্যযুগে সাম্যের তুলনায় স্বাধীনতাকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো। প্রাচীন রোম, গ্রিস, মিশর ইত্যাদি সভ্যতায় কৃতদাস প্রথা চালু থাকায় সাম্যের তুলনায় স্বাধীনতার বিষয়টি অধিক গুরুত্ব লাভ করেছিল। এমনকি জন লক যে 3টি স্বাভাবিক অধিকারের কথা বলেন, সেই 3টিও হলো জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার। তার মধ্যেও সাম্যের অধিকারের উল্লেখ ছিল না। কোনো কোনো প্রাচীন ও মধ্যযুগীয় গ্রিক দার্শনিক, যেমন গ্রিসে ইউরিপাইডিস, অ্যালসিডামাস প্রমুখ মনীষী, স্টোইক দার্শনিকগণ, রোমের পলিবিয়াস, সিসেরো প্রমুখ দার্শনিকগণ কৃতদাস প্রথার বিরোধিতা করলেও
এবং স্বাভাবিক সাম্যের আদর্শ প্রচার করলেও তা তৎকালীন সামাজিক ও রাজনৈতিক জীবনে বিশেষ গুরুত্ব পায়নি। এইভাবে মধ্যযুগ পর্যন্ত সাম্যের গুরুত্ব উপেক্ষিত থেকে যায়। অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগে স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হতো, সাম্যের কোনো গুরুত্ব ছিল না বললেই চলে। তার মধ্যে কিছু লোক যদি সাম্যের তত্ত্ব প্রচার করেও থাকে, সেটা বেশি জনপ্রিয় হয়ে ওঠেনি বা বেশি সাপোর্টও পায়নি। পয়েন্ট নাম্বার 2, অষ্টাদশ শতকে কাল্পনিক সমাজতন্ত্রবাদের দৃষ্টিভঙ্গিতে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। কাল্পনিক সমাজতন্ত্রবাদ হলো এক ধরনের মতবাদ, যেই মতবাদ এই তত্ত্ব প্রচার করে যে সকলেই সমানভাবে শান্তিপূর্ণভাবে বাঁচতে পারবে। অর্থাৎ সম্পূর্ণ সাম্য বলে আমরা যেটাকে এতক্ষণ বলে এসেছি, সেই সম্পূর্ণ সাম্যের ভিত্তিতে গঠিত সমাজের তারা পক্ষপাতী। টমাস মোর, কাম্পানেল্লা, উইনস্ট্যানলি, মুনস্টার, মোরলি, মাবলি, বাফ, কাবে, ভাইটালিং, সাঁ-সিমো, শার্ল ফুরিয়ে, রবার্ট ওয়েন প্রমুখ কাল্পনিক সমাজতন্ত্রবাদীগণ সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা প্রচার করলেও তাদের তত্ত্ব ভিত্তিহীন এবং মূলত নীতিশাস্ত্র ভিত্তিক হওয়ায় রাজনৈতিক জীবনে তা বিশেষ গুরুত্ব পায়নি। অর্থাৎ তাদের তত্ত্বটা হলো ভিত্তিহীন। কিভাবে এই ধরনের সমাজ গঠিত হবে? একটু আগেই যেটা আমরা বলেছি যে সম্পূর্ণ সাম্য গঠিত হলে তো কর্ম উদ্দীপনার অভাব তৈরি হবে, কেউই কোনো কাজ করবে না, সমাজের কোনো কাজই এগোবে না, অন্যদিকে সবাই নিজের অধিকার দাবি করতে লাগবে। এছাড়াও এটা নীতিশাস্ত্র ভিত্তিক, কারণ এখানে ধরে নেওয়া হচ্ছে যে সকল মানুষই ভালো, কেউই খারাপ করতে চাইবে না, কেউই খারাপ হতে চাইবে না। সবাইকে যদি সমান সুযোগ সুবিধা দেওয়া হয়, সবাই পরিশ্রম করেই খাবে, কেউই বসে বসে কাটাবে না। এই যে নীতিশাস্ত্র ভিত্তিক অমূলক হওয়ায় বা ভিত্তিহীন হওয়ায় তা রাজনৈতিক জীবনে বিশেষ গুরুত্ব পায়নি। বস্তুত 1776 সালে আমেরিকার অধিকারপত্র ঘোষণা এবং 1789 সালে ফরাসি বিপ্লব প্রসূত নাগরিকদের অধিকার ঘোষণায় সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে সাম্য ও স্বাধীনতার পারস্পরিক গুরুত্বের কথা বলা হয়েছে। মানে এর আগে সাম্যের কোনো গুরুত্ব ছিল না বললেই চলে। বিশেষ করে ফরাসি বিপ্লব প্রসূত 3টি মহান উদ্দেশ্য সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, যা ফ্রান্সের জাতীয় সংসদ বিশেষ করে ফরাসি বিপ্লব প্রসূত 3টে মহান আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। অর্থাৎ যেমন আমরা আগে পড়েছি যে জন লক সাম্যের গুরুত্বই দেয়নি নিজের স্বাভাবিক অধিকার তত্ত্বের মধ্যে, কিন্তু ফরাসি বিপ্লবে এই সাম্যের অধিকারকেও একটা গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্রান্সের জাতীয় সংসদ মানুষকে জন্ম থেকেই স্বাধীন এবং সমান অধিকার সম্পন্ন বলে ঘোষণা করেছিল। মানে শুধু স্বাধীন নয়, সমান অধিকার সম্পন্ন, অর্থাৎ সাম্যকে গুরুত্ব দিয়েছিল তারা। এই চিন্তাধারার হাত ধরেই সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্কের বিষয়টি আত্মপ্রকাশ করতে থাকে। নাম্বার 3, ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের আলোকে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক নির্ধারণ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হলো সেই নীতি, যেই নীতি বলে প্রত্যেক ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নিজের স্বাধীনতা সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবে যতক্ষণ সে অন্যের সমরূপ স্বাধীনতায় বাধা না দেয়। তাই সমাজ বা রাষ্ট্রের জোর করে সাম্য প্রতিষ্ঠা করা উচিত নয়, প্রত্যেককে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া উচিত। তাতে সমাজে বৈষম্য তৈরি হলেও সেটাই ঠিক। ঊনবিংশ শতাব্দীতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রবক্তারা সাম্য এবং স্বাধীনতাকে পরস্পরের পরিপন্থী রূপে প্রচার করে। এইরূপ দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তা ছিলেন লর্ড অ্যাক্টন, স্পেন্সার, টকভিল, বেজহট, লেকি প্রমুখেরা। সাম্যনীতির প্রতিষ্ঠা হলে ধনবান, অভিজাত, রাজপরিবার, ধর্মযাজক এই ধরনের ব্যক্তিবর্গের স্বার্থ ক্ষুণ্ণ করে, তাই তারাও সাম্যের বিরোধিতা করেন। অর্থাৎ বড় লোকেরা এই সাম্যনীতির বিরোধিতা করেন এবং প্রথম থেকে সাম্যনীতি প্রতিষ্ঠিত না হলেও পরবর্তীকালে ফরাসি বিপ্লব এবং আমেরিকান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে সাম্যনীতি একটু প্রচার পেলে বা একটু প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করলে, একটু পপুলারিটি পেলে, আবার ঊনবিংশ শতাব্দীতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা এই নীতির বিরোধিতা করা শুরু করে। সেই সময় আবার বড় লোকেরা যেহেতু তাদের স্বার্থের পরিপন্থী, তাই সাম্যনীতির প্রকাশ্যে বিরোধিতা করেন। লেকি তার বিখ্যাত ডেমোক্রেসি অ্যান্ড লিবার্টি গ্রন্থে গণতন্ত্রকে স্বাধীনতার বিরোধী বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন যে
গণতান্ত্রিক নীতির প্রতিষ্ঠা সমাজের অন্তর্ভুক্ত শ্রেণীগুলির মধ্যে পারস্পরিক ভারসাম্য ও নির্ভরশীলতার চরম ক্ষতি করবে। অর্থাৎ তিনি সাম্যের বিরোধী ছিলেন। তার মতে শ্রেণী বিভক্ত সমাজই থাকা উচিত, আর শ্রেণীগুলোর মধ্যে মোটামুটি ভারসাম্য রক্ষা করা উচিত। সম্পূর্ণ গণতন্ত্র বা সম্পূর্ণ সাম্য, যেখানে গণতন্ত্র বলতে এখানে রাজনৈতিক সাম্যের কথা বলা হয়েছে, যে সবার একটি করে ভোটাধিকার, এটা থাকা উচিত নয় বলে তার মনে হয়। লর্ড অ্যাক্টন মন্তব্য করেছেন যে সাম্য প্রতিষ্ঠার আগ্রহ স্বাধীনতার আশাকে নির্মূল করে দেয়। অর্থাৎ সাম্য প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা থাকবে না। পয়েন্ট নাম্বার 4, ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতকে সাম্য ও স্বাধীনতার সম্পর্কে ধারণার বিবর্তন। ঊনবিংশ শতকে সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্কের ধারণার বিবর্তন ঘটে। যে সকল রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে এই পরিবর্তন ঘটে তাদের মধ্যে অন্যতম ছিলেন জন স্টুয়ার্ট মিল, ল্যাস্কি, হবহাউস, পোলার্ড, বার্কার, আর.এইচ. টনি প্রমুখ। তারা সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে দাবি করেন। অষ্টাদশ শতাব্দীর দার্শনিক রুশো অনুরূপ ধারণা পোষণ করতেন। অর্থাৎ এর প্রথমে ছিল শুধুমাত্র স্বাধীনতার গুরুত্ব, পরে ফরাসি বিপ্লব এবং আমেরিকান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে এলো সাম্য ও স্বাধীনতার উভয়েরই গুরুত্ব। তারপরও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা আবার সাম্যের নীতিকে বিরোধিতা করেন এবং শুধুমাত্র স্বাধীনতার গুরুত্ব প্রতিষ্ঠা করেন। এরপর ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আবার সাম্যের গুরুত্ব প্রতিষ্ঠিত হতে থাকে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকেই সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে দাবি করা হয় এবং দাবি করা হয় সমাজের দুটোরই সমান গুরুত্ব রয়েছে। উল্লেখযোগ্য যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকেই মার্ক্সবাদেরও প্রচার ঘটেছিল। এছাড়া অষ্টাদশ শতাব্দীতেও কিছু কিছু লোক, যেমন আমি আগেও বলেছি, গ্রিসেও ছিল, রোমেও ছিল, আগেও কিছু দার্শনিক ছিল যারা সাম্যের নীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল কিন্তু পপুলারিটি পায়নি। তার মধ্যে রুশোও একজন ছিলেন। হবহাউস সাম্য ছাড়া স্বাধীনতার ধারণাকে বাগাড়ম্বর অর্থাৎ বেশি বাড়িয়ে বলা বলে চিহ্নিত করতে দ্বিধাবোধ করেননি। মানে শুধু স্বাধীনতা থাকতে পারে না, সাম্য অবশ্যই থাকতে হবে। আর.এইচ. টনি মন্তব্য করেছেন যে সাম্য স্বাধীনতার পরিপন্থী নয়, বরং স্বাধীনতার স্বার্থেই তার অবস্থান প্রয়োজন। পোলার্ড মন্তব্য করেছেন স্বাধীনতা সংক্রান্ত সমস্যার কেবল একটিই সমাধান রয়েছে, আর তা সাম্যের মধ্যেই নিহিত। বার্কার বলেছেন যে সাম্য একটি বিচ্ছিন্ন নীতি নয়, এটি স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের সপক্ষে দাঁড়ায়, তাই এটিকে ওই দুটি নীতির সঙ্গে সমন্বিত করা প্রয়োজন। ল্যাস্কি বলেছেন যে স্বাধীনতার মূল কথা হলো সাহস। এই সাহস যেসব খাত দিয়ে প্রবাহিত হয় সেই সব খাতগুলি সাম্যের ধারণার দিকেই প্রবাহিত। অর্থাৎ এরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে সাম্য এবং স্বাধীনতা উভয়েরই অবস্থিতি সমাজে প্রয়োজন। উপসংহার: সাম্য এবং স্বাধীনতা উভয় ধারণাই হলো আইনগত ধারণা, কারণ রাষ্ট্র আইনের সাহায্যে সাম্য ও স্বাধীনতার ধারণাকে বাস্তবে রূপায়িত করে। উভয়েরই লক্ষ্য হলো ব্যক্তির ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। স্বাধীনতা বলতে এমন একটি পরিবেশকে বোঝায় যেখানে প্রত্যেকটি ব্যক্তি তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধনের সুযোগ লাভ করতে পারে। বলা বাহুল্য এই সামাজিক পরিবেশ বলতে সাম্যের পরিবেশকেই বোঝায়। অর্থাৎ সাম্যের পরিবেশ না থাকলে স্বাধীনতা কেউই লাভ করতে পারবে না। তাই বলা যেতে পারে সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের বিরোধী রূপে নয়, বরং সঠিক নীতির মাধ্যমে তাদের ভারসাম্য রক্ষা করাই হলো একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনের চাবিকাঠি। অর্থাৎ এটা রাষ্ট্রেরই দায়িত্ব যাতে সাম্য ও স্বাধীনতার মধ্যে তারা একটা ব্যালেন্স তৈরি করতে পারে। এই ব্যালেন্স তৈরি করার যে সমাজটা, তার নামই হলো ন্যায্য সমাজ, এবং এই ব্যবস্থাটাকে বলা হয় ন্যায়ের ব্যবস্থা। অর্থাৎ রাষ্ট্রের মাধ্যমে ন্যায় ব্যবস্থা সাম্য ও স্বাধীনতার মধ্যে সমাজে ব্যালেন্স রক্ষা করে। এই হলো সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের আরও উত্তর জানার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যদি কোনো স্পেসিফিক প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।